দর্শক, বাজারে নতুন একটা তত্ত্ব ছেড়ে দেয়া হয়েছে। পিআর পদ্ধতিতে নির্বাচন। খুবই সাম্প্রতিক সময়ে এই তত্ত্বটা ছেড়ে দেয়া হয়েছে এবং এই তত্ত্বকে নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে অন্তর্দ্বন্দ্ব লক্ষ্য করা যাচ্ছে। অনেকে বলছেন জুলাই আন্দোলনে কিংবা জুলাই বিপ্লবে যে একতাটা দেখেছিলাম আমরা, এক ধরনের সবাই এক সূত্রে গাঁথা হয়েছিল রাজনৈতিক দলগুলো, বিভিন্ন শক্তি, সেই একতাই ফাটল ধরেছে, চিড় ধরেছে, সেই একতা ছিন্ন ভিন্ন হয়ে গেছে এবং সেই ছিন্ন ভিন্ন করার সর্বশেষ কৌশল হিসেবে সংখ্যানুপাতিক নির্বাচন কিংবা পিআর পদ্ধতিতে নির্বাচনের তত্ত্বটা বাজারে ছেড়ে দেওয়া হয়েছে এবং এটা সরকারেরই কৌশলে ছেড়ে দেওয়া হয়েছে যেন সরকার এই তত্ত্বটা বাজারে দিয়ে এমন পরিবেশ সৃষ্টি করতে পারে যে এই তত্ত্বে কখনোই রাজনৈতিক দলগুলো একমত হবে না, একটা বিভেদ তৈরি হবে, একটা নতুন সংকট তৈরি হবে, সেই সংকটটাকে কাজে লাগিয়ে সরকারের মেয়াদ বাড়িয়ে নেওয়া যাবে। অর্থাৎ এই সরকার আরও অনেক দিন ক্ষমতায় থাকতে চায়, এমন ব্যাপারগুলোই বিভিন্ন আইনজীবী বিশ্লেষকদের কথাবার্তায় উঠে আসছে। সরকারের ভেতরে আর একটা সরকার তৈরি হয়েছে, এমন কথা আবার বলছে মানবজমিনের ম্যাগাজিন জনতার চোখ। তারা বলছে সরকারের ভেতরে আর একটা সরকারের জন্ম হয়েছে যারা পরস্পর বিরোধী কর্মকাণ্ডে লিপ্ত হয়েছে, যেখানে প্রফেসর ইউনূসের সম্মান আজকে হুমকির মুখে পড়েছে। কি হচ্ছে? পিআর পদ্ধতির মাধ্যমে কি সরকার তাদের মেয়াদ বাড়িয়ে নিতে চাইছে? নির্বাচন অনিশ্চয়তার দিকে ঠেলে দেওয়ার সর্বশেষ অস্ত্র হিসেবে পিআর পদ্ধতি বাজারে ছেড়ে দেওয়া হয়েছে? সেই আলোচনাই করবে এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, পলিটিক্স টিভির নিয়মিত ভিডিওগুলো স্পন্সর করছে প্রজাপতি.টিভি, নতুন ওটিটি প্ল্যাটফর্ম। আপনারা চাইলে ইউটিউবে, ফেসবুকে, ইনস্টাগ্রামে, টিকটকে দেখে নিতে পারেন। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন প্রজাপতির কার্যক্রম। চলে যাচ্ছি মূল ভিডিওতে। বলছিলাম পিআর পদ্ধতি, সাম্প্রতিক সময়ে যে ব্যাপার নিয়ে বিতর্ক তৈরি হয়েছে রাজনৈতিক দলগুলোর মধ্যে এবং ইসলামী দলগুলোর সঙ্গে এনসিপির জোট বাঁধা, চিরশত্রু জামাত এবং ইসলামী আন্দোলন এক সূত্রে গাঁথা, এই ব্যাপারগুলো সবগুলো হচ্ছে বিএনপি বিরোধী একটা অভিযান এবং বিএনপির বিরুদ্ধে একজোট হওয়া, বিএনপিকে একঘরে করা এবং রাজনৈতিক সমঝোতা নষ্ট হওয়ার কৌশল হিসেবে এই তত্ত্বটা বাজারে ছেড়ে দেওয়া হয়েছে যেন এই তত্ত্বের ভিত্তিতে রাজনৈতিক দলগুলোর মধ্যে আরও বেশি ফাটলের সৃষ্টি হয় এবং এতে করে পরিস্থিতি উত্তপ্ত হয় এবং সরকার কৌশলে তাদের মেয়াদ বাড়িয়ে নিতে পারে। নির্বাচন দেরিতে দিয়ে সরকার আরও অনেক দিন মেয়াদ বাড়িয়ে নিতে চাই, এরকম তত্ত্ব নিয়ে আলোচনা হচ্ছে চতুর্দিকে। পিআর পদ্ধতিতে নির্বাচন দাবির ভালো মন্দ জানতে চাওয়া হলে সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট মঞ্জিল মোরশেদ বলেছেন, মানুষ এখন জাতীয় নির্বাচনের জন্য উন্মুখ। এই মুহূর্তে পিআর পদ্ধতির নির্বাচনী ব্যবস্থা নিয়ে আলোচনা অর্থহীন। কিভাবে নির্বাচন হবে সেটি নির্বাচনী আইনে বলা আছে। সংবিধানে উল্লেখ রয়েছে। সব ঠিকঠাক থাকতেও এই নতুন বিতর্ক সামনে আনা হচ্ছে একটি মাত্র কারণে। তিনি বলছেন, সরকারে এখন যারা যে অবস্থায় আছে সেই অবস্থাতেই থাকতে চায়, অর্থাৎ সরকার তাদের মেয়াদ বাড়িয়ে নিতে চায় যাতে জবাবদিহিতার সরকার গঠিত না হয়, জাতীয় নির্বাচন যাতে পিছিয়ে যায়, এই আলাপ এখন অর্থহীন। অর্থাৎ পিআর পদ্ধতির আলাপ এখন অর্থহীন তিনি বলছেন। তার মতে নির্বাচন ব্যবস্থার পরিবর্তন করতে হলে যারা পরিবর্তন আনতে চান তারা সরকার গঠন করে সেটি করুন। অন্তর্বর্তী সরকার কেন এটি করবে? এটি তাদের দায়িত্বের মধ্যেই পড়ে না। মঞ্জিল মোরশেদ আরও বলেছেন, এখন তরুণদের যুগ, তাদের গায়ে জোর আছে, আমরা বয়স্করা তো শুধু বলতেই পারবো। পিআর পদ্ধতির নির্বাচন নিয়ে এখনকার আলোচনা ভিত্তিহীন। নির্বাচন পদ্ধতি একটি সামাজিক চুক্তি, যারা চাইছেন তারা ক্ষমতায় গিয়ে এটি করেন তাহলে ঠিক আছে। আলোচনার ভিত্তিতে এই পদ্ধতির পরিবর্তন ঘটতে পারে না। আমরা 90-তে দেখেছি এমন আলোচনা, দল ক্ষমতায় গিয়ে সেই ঐক্যমত্যের মূল শর্তটাই পূরণ করেনি তখন। সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট দেলোয়ার হোসেন চৌধুরী বলেছেন, পিআর পদ্ধতিটি আমার কাছে পরিষ্কার নয়। এখন যারা মাঠের রাজনীতিতে আছেন তারা সবাই চাইলেও যদি বিএনপি না চায় সেটি বাস্তবায়ন হবে না। ঐক্যমত্য না
না হলে কিভাবে এই পদ্ধতি বাস্তবায়ন করা হবে। আবার বলা হচ্ছে জামাত সংখ্যানুপাতিক নির্বাচনের পক্ষে একটি যুক্তি দিচ্ছে, সেটি হচ্ছে টাকার খেলা বন্ধ করা। প্রার্থীদের টাকা খরচ করতে হয়, বিষয়টি আপাতত মনে হচ্ছে খুব স্বচ্ছ, কিন্তু ধরুন জাতীয় পার্টি, অনেকের দৃষ্টিতে এটি খারাপ দল, এই দলও নির্বাচনে 7% ভোট পায়। সংখ্যানুপাতিক হলে জাতীয় পার্টি 21টি আসন পাবে, তাহলে 21টি না পেলে 15টি অন্তত পাবে, কিংবা তার চেয়েও কম যদি পায় 5টি আসন পাবে। তো এর মধ্যে জাতীয় পার্টির যদি এক একটি আসন 500 কোটি টাকায় বিক্রি করতে চায়, সেটি কি বিক্রি করা সম্ভব নয়? অবশ্যই সম্ভব। হতেই পারে আপোষ রফার মাধ্যমে কিনে নেবে কেউ, আওয়ামী লীগের লোকেরাই হয়তো কিনে নেবে। এলাকায় যেতে হলো না, তাদের মারপিট করতে হলো না, ভোট কেন্দ্র দখল করতে হলো না, এমনকি রাজনীতিও করতে হলো না, নমিনেশন কিনতেও হলো না, কিন্তু ভোট হয়ে গেল। ভোটে 5টি আসন তারা পেয়ে গেল, সারা দেশের ভোট এক জায়গায় করে সেই 5টি আসন তারা উঁচু বাজার দরে 5 জন মানুষের কাছে বিক্রি করে দিল। সেই 5 জন মানুষ কিন্তু আওয়ামী লীগেরও হতে পারে, সেই 5 জন মানুষ বিএনপিরও হতে পারে, তাদের কাছে জাতীয় পার্টি এই 5টা আসন বিক্রি করে দিল হয়তো 5,000 কোটি টাকা দিয়ে। তাহলে কি সেটা বাণিজ্য নয়? এটা বরং অনেক বড় বাণিজ্য, এটা মাফিয়া বাণিজ্য হয়ে যাবে। এদিকে যে কথা বলছিলাম যে মানবজমিনের ম্যাগাজিন জনতার চোখ, সেখানে বলা হচ্ছে প্রফেসর ইউনূস সরকারের মধ্যেই আর একটা সরকার বাস করছে যারা ইউনূসের কাছের মানুষ। সরকার গঠন হয়েছিল মূলত কাছের মানুষ এবং পুরনো কলিগদের পুনর্বাসনের মধ্য দিয়ে, যা এখন বুমেরাং হয়ে গেছে। অর্থাৎ জনতার চোখ বলতে চাচ্ছে যে প্রফেসর ইউনূস যখন এই অন্তর্বর্তীকালীন সরকার গঠন করেন, তার উপদেষ্টা পরিষদ বাছাই করেন, তখন তিনি পুরনো মুখ চেনা, পুরনো কলিগ, গ্রামীণ ব্যাংকের লোকজন, এনজিওর লোকজন, তাদেরকে নিয়ে এসেছেন, তাদেরকে নিয়ে এসে সরকার গঠন করেছেন। যে সরকারটা আসলে অনেক বেশি দুর্বল হয়ে গেছে, যে সরকারটা এখন কাজে দিচ্ছে না। তারা নিজেরা নিজেদের স্বার্থ উদ্ধার করতে ব্যস্ত, তেল মারা পক্ষ নিজেদের স্বার্থ হাসিল করতে ব্যস্ত, নানা রকম তত্ত্ব তারা সামনে ছেড়ে দিতে ব্যস্ত। তাতে করে প্রফেসর ইউনূস পড়ছেন বিপদে, তার মান সম্মান প্রশ্নের মুখে পড়ছে। তাদের কর্মকাণ্ড প্রফেসর ইউনূসকে বিতর্কিত করছে, এবং এই সরকার যদি শেষ পর্যন্ত ব্যর্থ হয় তাহলে কোনো উপদেষ্টার কাঁধে এই দায় চাপবে না, এই দায় চাপবে প্রফেসর ইউনূসের কাঁধে। সুতরাং সরকারের মধ্যে আরেকটা সরকার বাস করে এই পিআর পদ্ধতি সহ বিভিন্ন তত্ত্ব নিয়ে তারা কাজ করছে, বিভিন্ন তত্ত্ব বাজারে ছেড়ে দিচ্ছে, এবং ছেড়ে দেওয়ার মূল কারণ হচ্ছে তারা চায় ক্ষমতাটা দীর্ঘায়িত করতে, যেন তারা আরও অনেক দিন ক্ষমতায় বসে থেকে মানে তাদের স্বার্থ উদ্ধার করতে পারে। শেখ হাসিনা সরকারকে আমরা দায়ী করি। শেখ হাসিনা অকপটেই বলেছিলেন আমার পিয়নও 400 কোটি টাকার মালিক হয়ে গেছে। তো শেখ হাসিনার পিয়ন 15 বছরে, 15.5 বছরে 400 কোটি টাকার মালিক হয়েছে, কিন্তু মাত্র 7-8 মাসে এই অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টার পিয়ন 300 কোটি টাকার মালিক হয়েছে। তাহলে সে যদি 15 বছর, 15.5 বছর সময় পেত, তাহলে কত হাজার কোটি টাকার মালিক হতো? সেই প্রশ্নটা কিন্তু সামনে আসছে, এবং সেই প্রশ্নটা যখন সামনে আসছে তখন তুলনামূলক চিত্র আঁকার চেষ্টা করছেন মানুষ যে আমরা কি শেখ হাসিনার শাসনের চাইতে ভালো শাসন ব্যবস্থা আদৌ পেয়েছি, নাকি অযথাই আমরা শেখ হাসিনাকে ফ্যাসিস্ট বলছি, আমরা সেই রূপ থেকে নিজেদেরকে পরিবর্তন করতে পারিনি। আদতেও কি তাই? দর্শক, আপনার কি মনে হয়? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।